নমস্কার, আপনাদের প্রিয় চ্যানেল স্ট্রাগলার দেব। আমি স্বপন কুমার দেব আপনাদের সাথে। অনুগ্রহ করে আমার এই স্ট্রাগলার দেবটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। তাহলে আমার যতগুলো খুব প্রয়োজনীয় এবং অনেক অজানা তথ্য, সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমে চলে যাবে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আমি একটু উৎসাহ বা একটু এন্ট্রি পাবো। আশা করি আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা পাচ্ছি, পেয়ে চলেওছি। তবে সংখ্যাটা একটু কমে যাচ্ছে, তাই একটু মোটামুটি বেশি পরিমাণে চাইছি আর কি আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলোটা। দেখুন, মধ্যবিত্ত পরিবার ভিটামিন বলতে একটা জিনিসই বুঝি আমরা, সেটা হচ্ছে মুরগির মাংস, যাকে ইংরাজিতে বলে চিকেন। মোটামুটি এখনকার বাজারজাত যেগুলো দ্রব্য বা যেগুলো কিনে খেতে হয় আমাদের, সেগুলোর মূল্য মোটামুটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে খুবই অসম্ভব ব্যাপার, তাদের হাতের বাইরে। আর যারা 38%, 30% সরকারি কর্মচারী যে কোনো পদে ডিএ পাচ্ছেন, তাদের জন্য নয় এটা। তারা তো 1000 টাকা, 1200 টাকা, 2000 টাকা ইলিশও খেতে পারবে, যেটা সাধারণ মানুষ যারা সরকারি চাকরি করে না বা যারা বেসরকারি চাকরি করে, যেখানে বেতন খুব কম, রোজগার খুব কম, তারপর অসংগঠিত শ্রমিক যারা আছে, তাদের কথা ছেড়িয়ে দিন। তো সেই জন্য বলছি, সরকারি কর্মচারীদের অভাব কোনোদিনই মিটবে না। আমি খারাপ সেন্সে বলছি না, ভালো সেন্সেই বলছি। তারা তাদের জন্য আন্দোলন করবে, স্কুল, কলেজ, কর্মস্থান, কাজে কামাই করে রাস্তায় বসে থাকবে, আমাদের ডিএ দরকার, আরও চাই। যাই হোক, এখন বিজেপি সরকার 2026 সালে ক্ষমতায় এসে 38% ডিএ ঘোষণা করেছে। তারা ভালোই থাকুক, তারা সুখে থাকুক, ভালো থাকুক, এটা আমার বরাবরই কাম্য। আর বাদবাকি যারা অসংগঠিত কর্মচারী, যারা বেসরকারি সংস্থায় চাকরি করে বা যাদের রোজগার কম, বা যারা হোম ডেলিভারি করে, মানে সুজুকি কোম্পানিতে যারা মোটরবাইকের পেছনে জীবনকে বাজি রেখে লোকের দুয়ারে খাবার, ফুড ডেলিভারি করে, তাদের কথা চিন্তা করুন। যারা রিক্সাওয়ালা, যারা অসংগঠিত কর্মচারী, যারা কলকারখানায় কাজ করে, সামান্য বেতন পায়, যারা দিনমজুরি কাজ করে, দৈনিক রোজগারের ভিত্তিতে, আয়ের ভিত্তিতে যারা কাজ করে, তাদের কী পরিস্থিতি হবে? তারা চলে যাক। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে যেটা বলছিলাম, এই চিকেন খাওয়ার ব্যাপারটা বলি। চিকেন খেতে গেলে আমার কাছে যেটা একটা মোটামুটি একটা খবর আছে, যে কম খরচে প্রোটিনের যোগান দিতে গোটা বিশ্বের বাণিজ্যিক যে মডেলের পোলট্রি চাষের বিস্তার ঘটেছে। অনেকে পোলট্রি করেন নিজের আয়ের জন্য এবং মুরগির মাংসের জন্য, যাতে জনসাধারণ সেটা খেতে পারে এবং নিজেরও কিছুটা রোজগার হয়। এইরকম একটা বিস্তার ঘটেছে পোলট্রি ফার্মের, পোলট্রি ব্যবসা। সে শিক্ষিত অশিক্ষিত মানুষ করে তো খাচ্ছে অন্তত। আর সবাই তো আর সরকারি চাকরি করেন না, বা সরকারি চাকরি পান না, যোগ্যতা থাকা সত্ত্বেও পান না। যেটা ভাগ্যের কিছু অভিশাপ থাকে, ভাগ্যের কিছুটা বিড়ম্বনা থাকে। তাদের পক্ষে তো 30%, 38% বা 40% দিয়ে পাওয়ার মতো ভাগ্য তাদের তো নেই। তারা এই পোলট্রি ফার্ম করেই তারা তাদের সংসার চালান। কিন্তু দেখুন, এবার তারই পার্শ্ব প্রতিক্রিয়া জনস্বাস্থ্যের বড় মাথা ব্যথা হয়ে উঠছে। আন্তর্জাতিক একটি গবেষণায় দাবি যে বিশালাকার মুরগির খামার এখন এমন এক পরিবেশ তৈরি করছে সারা দুনিয়ায়, যেখানে দ্রুত ছড়িয়ে পড়ছে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি নামের একটা ব্যাকটেরিয়া। ভাবতে পারেন, এরপরেও যদি মুরগির মাংসটাও যদি সাধারণ মধ্যবিত্ত পরিবারের হাত থেকে চলে যায়, তাহলে তো কী খাবো আর কীভাবে আমরা বাঁচবো? সেই মুরগির মাংসের উপরেই একটা গবেষণা করা হচ্ছে, সেটাই আপনাদের জানানোর জন্য আমার এই ভিডিও করা। যে মুরগির মাংস যখন খেতে যাব, সেটাও মাথায় রাখতে হবে। হয়তো বলবেন আমাদের যে আপনি যে এতগুলো কথা বললেন, যারা দিনমজুরি কাজ করে, যারা
মাসিক কোনো বেতনের ব্যবস্থা নেই, বা যারা এত হাইফাই শতাংশ ডিএফএ পাওয়ারও কোনো ব্যবস্থা নেই, তারা কি খাবে? সত্যি তো তাই, তারা কি খাবে? এইটা আমাদের সমাজের বৈষম্য, জানেন, কিছু করার নেই, এইভাবেই বেঁচে থাকতে হবে। আর ভাগ্যের উপরে নির্ভর করে ভাগ্যকে দোষারোপ করতে হবে। আর যারা ভাগ্যের জোরে পেয়ে যাচ্ছে সব কিছু, তারা ভাগ্যের আশীর্বাদ পাচ্ছে, আর যারা পাচ্ছে না, পাচ্ছে না। গরিব আরও গরিব হবে, ধনী আরও ধনী হবে, এটাই তো নিয়ম, এটাই চলছে সমাজে। আর এই যে আমি আপনাকে বললাম যে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি বলে যে ব্যাকটেরিয়াটা, এই জীবাণুই বিশ্বের খাদ্যবাহিত ব্যাকটেরিয়াজনিত ডায়রিয়ার অন্যতম প্রধান কারণ। যদি আপনি সেই মাংস খান, ডায়রিয়া হতে পারে, প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। শুধু তাই নয়, খামারে হরেক জীবাণুর অবাধ আদান প্রদান এবং দেদার অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে আরও শক্তিশালী ও ওষুধ প্রতিরোধী জীবাণু তৈরি হওয়ার আশঙ্কাও বাড়ছে এই পোলট্রিগুলোতে, মুরগির চাষের খামারগুলোতে। আর ব্যতিক্রম নয় ভারত কিংবা পশ্চিমবঙ্গে। দেখুন, তারা অনেকে ট্রেনিং নেয়, ওষুধপত্র দেয়, ইঞ্জেকশন দেয়, নানা রকম যত্নার্থী করে মুরগিগুলোর, মুরগি প্রজনন করে, মুরগির বাচ্চা উৎপাদন করে। কিন্তু তারপরেও যদি মুরগির মাংসের মধ্যে এরকম একটা প্রাণঘাতী জীবাণু থাকে, নিশ্চয়ই ভয়াবহ ব্যাপার, চিন্তার বিষয়, ভীতিজনক ব্যাপার। এবং শুধু তাই নয়, দেখুন, এই যে প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স, PNAS, এর মতো একজন বিখ্যাত জার্নালে প্রকাশিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে হওয়া এই গবেষণায় 1979 সাল থেকে 2024 সালের মধ্যে মুরগি এবং বন্য পাখি থেকে সংগৃহীত প্রায় 2800টি এই ক্যাম্পাইলোব্যাক্টার জিনোম বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় ব্রিটেন, আমেরিকা, চীন, ভারত সহ 30টি দেশের নমুনা অন্তর্ভুক্ত ছিল এই বিশ্লেষণের গবেষণায়। দেখুন, এই বিশ্লেষণে দেখা গিয়েছে যে বাণিজ্যিক পোলট্রি উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ধরুন মুরগি ও বন্য পাখির মধ্যে এই যে ব্যাকটেরিয়ার আদান প্রদান, এই 45 বছরে প্রায় 100% গুণ বৃদ্ধি পেয়েছে। নিশ্চয় ভয়ের ব্যাপার, চিন্তার বিষয়। এবার মুরগি খাওয়াটাও যদি বন্ধ হয়ে যায়, একটা ডিমের দাম তো 8 টাকা গিয়ে পৌঁছেছে মানে মুরগি এই ডিম থেরাপি, ডিম ছোড়া, এটা আমরা পেপারে দেখছি, তারপর ডিমের দামটা বেড়ে গেছে। এবং দেখুন, এই গবেষকদের বক্তব্য যে 1960-এর দশকের তুলনায় বর্তমানে বিশ্বে মুরগির সংখ্যা 7 গুণ বেড়ে প্রায় 2700 কোটিতে পৌঁছেছে। পৃথিবীর মোট পাখির যা জৈব ভর, মানে বায়োমাস যাকে বলে, তার প্রায় 70% এখন পালিত মুরগি। আর এত বিপুল সংখ্যক পাখিকে অল্প জায়গায় পালন করার ফলে জীবাণু সংক্রমণ, জিনগত পরিবর্তন এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা অর্জনের ক্ষেত্রেও বহুগুণে বেড়েছে। রান্না করে জীবাণু নষ্ট হলেও দেখুন, কাঁচা কিংবা সেঁকা মুরগির নানা পদেও কিন্তু ভয়াবহতা থাকে। এখন মুরগির মাংসটাকে আপনাকে ভালো করে গরমে প্রেসার কুকারে সেদ্ধ করতে হবে, এবং সেদ্ধ করার ফলে আবার এটাও ভয় লাগবে যে আপনার বেশি সেদ্ধ হওয়ার ফলে, সেটা প্রেসার কুকারে করুন বা আপনি কড়াইতে কষিয়ে নিন, সে মুরগির মাংস যদি আবার হাত থেকে ছেড়ে যায়, সেটাও একটা বিতিকিচ্ছির ব্যাপার। আবার অনেকে শক্ত করা মাংস খেতে ভালোবাসে, শক্ত করা মাংস যারা খান তাদের ভয়টা বেশি থাকবে। তাতে একটা নির্দিষ্ট সেলসিয়াস ডিগ্রিতে যদি আপনি রান্নাটা গরম জল দিয়ে যদি রান্নাটা না করেন, ব্যাকটেরিয়াগুলো কিন্তু জীবিত থাকে, ব্যাকটেরিয়াগুলো মরে যায় না, সেগুলো শরীরের মধ্যে গিয়ে প্রাণঘাতী রোগের সৃষ্টি করে, এটা জানতে হবে। এবং যেটা আরেকটা কথা,
যে ভারতেও এই উদ্বেগ থেকে কিন্তু মুক্ত না আমরা ভারতবাসীরা বা পশ্চিমবঙ্গবাসীরা। বিশেষজ্ঞদের মতে যে বিশ্বের অন্যতম বড় পোলট্রি উৎপাদক ভারত এবং দ্রুত সম্প্রসারিত পোলট্রি বাজারের অন্যতম রাজ্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই গবেষণার তাৎপর্য কম নয়। দেখুন, রাজ্যে মুরগির মাংসের চাহিদা এবং উৎপাদন এই দুটি একদম স্পন্টেনিয়াসলি ক্রমাগত বেড়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এটা অস্বীকার করার জায়গা নেই। ফলে খামারে এই যে বায়োসিকিউরিটি বা অ্যান্টিবায়োটিকের নিয়ন্ত্রিত ব্যবহার, স্লটার হাউস এবং কোল্ড চেন ব্যবস্থায় কড়া নজরদারি এবং রান্নাঘরে নিরাপদ খাদ্য ব্যবহারের অভ্যেস সব কিছুরই আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, ডাক্তাররা। কারণ এই লড়াই শুধু খাদ্য নিরাপত্তার জন্য নয় কিন্তু। দেখুন, ভবিষ্যতের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ ঠেকানোর একটা ব্যাপার থাকে, একটা বিষয় থাকে। এটা মাথায় রাখতে হবে। রাজ্য প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান চিকিৎসক মাননীয় সিদ্ধার্থ জোয়ারদার বলছেন যে দেখুন, খাদ্য সুরক্ষা এবং প্রোটিন সরবরাহের জন্য সংগঠিত ক্ষেত্রে বিশেষত মুরগি পালনের বড় খামারে ইন্টেন্সিভ ফার্মিং খুব জরুরি হয়ে পড়েছে। দেখুন, মুরগি পোলট্রি যারা করে তাদেরকে কিন্তু সেইভাবে ট্রেনিং প্রাপ্ত হয়ে সেই অনুযায়ী নিয়ম মতো মুরগিগুলোকে ফার্মিং করতে হবে। নইলে কিন্তু এর উন্নতির প্রযুক্তির বাস্তবসম্মত প্রয়োগও করতে হবে। নাইলে কিন্তু এই গবেষণাপত্র যা তুলে ধরছে তা তো ধরুন সভ্যতার সংকট, একদিকে খাদ্য সুরক্ষার প্রশ্নে মুরগি পালনকে বাতিল করা যাবে না, কখনোই যাবে না। এটা আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারের খাদ্যের একটা প্রধান উপাদান। আমরা তো আর 5 স্টার হোটেলে ভালো ভালো খাবার খেতে পারবো না 150-200 টাকা প্লেটে, সেটা আমাদের কপালে নেই। এবং অন্যদিকে এই ধরনের আশু বিপদ এড়াতে জৈব সুরক্ষার উপরে একটু জোর দিতে হবে। এই মর্মে সচেতনতা বাড়ানো এবং সঠিক ও কার্যকর পদক্ষেপ করাকে এই পরিস্থিতিতে অগ্রাধিকার দিতে হবে বলে মনে করিয়ে দিচ্ছেন কলকাতা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক চিকিৎসক সৌগত ঘোষ মহাশয়। তিনি বলছেন দেখুন যে পশু প্রাণী পাখির স্বাস্থ্য এবং মানুষের স্বাস্থ্য এখন আর আলাদা করে দেখা হয় না, আর এখন সবই ওয়ান হেলথ হিসেবে দেখা হয়। তাই মুরগি প্রতিপালনের জৈব সুরক্ষার জোর না দিলে তার সবচেয়ে বেশি কুপ্রভাব কিন্তু সইতে হবে আমাদের মতো আমজনতা সম্প্রদায়কে, যারা মুরগির মাংসটা খেতে বেশি প্রেফার করি, পছন্দ করি। এবং সংক্রমণের পাশাপাশি এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের আশঙ্কা নইলে পদে পদে থেকে যাবে, ভীতি থাকবে, ভয় থাকবে। তাই মুরগির মাংস আমরা খাবো ঠিকই, কিন্তু সেটা এই ঘটনা থেকে একটু সাবধান হওয়া আমাদের দরকার, প্রয়োজন। মুরগির মাংসটা ভালো করে ধুয়ে ভালো সেলসিয়াস ডিগ্রিতে ভালোভাবে কষিয়ে রান্না করতে হবে যাতে জীবাণুগুলো মরে যায়। এটা জানবেন যে মুরগির মাংস যখন আপনি ধুচ্ছেন বা মুরগির মাংস ঠিক মতো যদি আপনি না ধুয়ে যদি মশলাপাতি ওকে মাখান, এই হলুদ, আদা, রসুন মিক্স আপ যখন করবেন, তখন চারপাশে সব বাসনপত্র যে থাকে না, সেখান থেকে ব্যাকটেরিয়াটা কোনো মতে উড়ে গিয়ে সেইগুলোতে বাসস্থান মানে বসবাস করে, থেকে যায়। থালা বাসন বা পাশে যদি আপনার কোনো শাকসবজি থাকে, তাই জন্য খুব সাবধান। আমিও সাবধান হয়ে যাব। তাই এইটুকুই আমার বলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।